হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে বিশ্বায়ন, এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব যে বিশ্বায়ন বলতে কি বোঝায়, বিশ্বায়নের বৈশিষ্ট্য এবং বিশ্বায়নের প্রকৃতি সম্পর্কে। ঠিক আছে, ডেফিনেশন অফ গ্লোবালাইজেশন, ফিচার্স অফ গ্লোবালাইজেশন অ্যান্ড নেচার অফ গ্লোবালাইজেশন, এই তিনটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথমে জানতে হবে যে এই বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কাকে বলা হয়। ঠিক আছে, একদম সহজ ভাষায় বললে বিশ্বায়ন হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, যে সারা পৃথিবী সারা বিশ্ব আর কি কানেক্টেড থাকে, সংযুক্ত হয়। ঠিক আছে, সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, রাজনৈতিক দিক থেকে হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, সাংস্কৃতিক দিক থেকে হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আজকের যে বিশ্ব বলা যায় যে এখনকার দিনে এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষের খবর কিন্তু নিতে পারে। এখন ইন্টারনেটের যুগ, তাই না? তাহলে এক প্রান্তের মানুষ অন্য প্রান্তে যেতেও পারে, ইন্টারনেটের মাধ্যমে অন্য প্রান্তের খবর আমরা দেখতেও পারি, তাই না? ধরো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বললো না বললো সেটা ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা একটা কানেক্টেড থাকি বিশ্বের এক প্রান্তের সঙ্গে, এক প্রান্তের মানুষের সঙ্গে অন্য প্রান্তের মানুষের যে এই যে সংযোগ, অর্থাৎ বিশ্ব এখন একটা আর কি বলতে পারো বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। ঠিক আছে, এখন বিশ্ব একটা কিসে পরিণত হয়েছে বা পৃথিবী একটা কিসে পরিণত হয়ে গেছে, বিশ্ব গ্রামে পরিণত হয়ে গেছে, গ্লোবাল ভিলেজ, তাই না? গ্লোবালাইজেশন অর্থাৎ গ্লোব মানে তোমরা জানো, গ্লোব মানে পৃথিবী। ঠিক আছে, আর এই যে একটা প্রক্রিয়া, বিশ্বায়ন হচ্ছে কি একটা প্রক্রিয়া। সংজ্ঞাটা আবার বলে দিচ্ছি, দেখো যে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর দেশগুলি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে একে অপরের সঙ্গে ক্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়েছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আগেকার দিনে এতটা আর কি বিশ্বায়নের প্রভাব দেখা দেয়নি, এখন কিন্তু বিশ্বায়নের প্রভাব দেখা যাচ্ছে। অর্থাৎ এখানের দেশের মানুষজন এখানে আসছে, এইখানের এই দেশ থেকে কোনো পণ্য এই দেশে বিক্রি হচ্ছে, এই দেশের কোনো পণ্য এই দেশে বিক্রি হচ্ছে। ঠিক আছে, তারপর এই অন্য প্রান্তের সংস্কৃতি আমাদের দেশে আসছে, যেমন আমেরিকা ওয়েস্টার্ন যে কালচার সেটা ভারতীয় সংস্কৃতিতে যুক্ত হচ্ছে। যেমন ভারতীয়রা বর্তমানে ওয়েস্টার্ন ড্রেস পরে, অনেক খাদ্য আছে যেগুলি আমরা খাই, যেগুলি বিদেশে, যেমন পিৎজা, তাই না? পিৎজা যে খাই আমরা সেটা ইটালির খাবার একটা, ঠিক আছে, ইটালিয়ান একটা ফুড। তারপরে বলতে পারো নুডলস, এটা চাইনিজ। তাহলে এমন অনেক খাদ্য আছে যেটা বিদেশি খাদ্য, যেটা আমরা এখন খাই। তাহলে এই যে সংস্কৃতির আদান প্রদান ঘটছে, বিশ্বের মধ্যে একটা মিশ্র সংস্কৃতির সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু কোনো একটা জায়গার সংস্কৃতি, নিজের সংস্কৃতি কিন্তু বর্তমানে বলতে পারো যে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। একটা জায়গার সংস্কৃতি এখন মিশ্র হয়ে যাচ্ছে, এই জায়গা অন্য দেশের সংস্কৃতি এই দেশে এসে মিশছে। ঠিক আছে, আমাদের দেশের সংস্কৃতি অন্য দেশে যাচ্ছে, অর্থাৎ একটা মিশ্র সংস্কৃতির সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে সংস্কৃতি বলো, তারপরে অর্থনৈতিক দিক থেকে বলা হয় যে এক দেশের পণ্য অন্য দেশে যাচ্ছে। যেমন ঠিক আছে, তোমাদের হাতে দেখো যে ফোনটা আছে, রেডমি হতে পারে সেটা শাওমির ফোন, রিয়েলমি হতে পারে সেটাও কি শাওমির ফোন, চাইনিজ কোম্পানি, তাহলে সেটা চায়নার ফোন। তাহলে বিদেশের অনেক জিনিস আমরা ব্যবহার করি, আমাদের অনেক জিনিস অন্যরা ব্যবহার করে। তাহলে আমরা যেই পোশাক পরি সেটাও হয়তো অন্য দেশ থেকে তৈরি হয়ে এসেছে। তাহলে এই যে পণ্যের গমনাগমন এক দেশ থেকে অন্য দেশে, ঠিক আছে, মানুষের গমনাগমন, অর্থাৎ সারা বিশ্ব এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে, কানেক্টেড সবাই। তাহলে এটাই হচ্ছে বিশ্বায়ন। ঠিক আছে, তাহলে বিশ্বায়নের বৈশিষ্ট্য এখন আলোচনা করব, তাহলে তোমরা একদম বুঝে যাবে যে বিশ্বায়নটা কি। তাহলে বিশ্বায়নটা কি একটা প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর সমস্ত দেশের কি, সেটা দেশের মানুষজন হতে পারে, তারপরে অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে তারা ইন্টারকানেক্টেড, তারা ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়েছে। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বায়নের যে মুক্ত বাজার অর্থনীতি। ঠিক আছে, বিশ্বায়নের প্রথম বৈশিষ্ট্য কি, যে মুক্ত বাজার অর্থনীতি। বিশ্বায়নে কি দেখা হয়, যে এখানের মধ্যে মুক্ত বাজার অর্থনীতি বলতে যে এক দেশের সঙ্গে অন্য দেশে যখন বাণিজ্য চলবে তখন অবাধ বাণিজ্য চলবে। ঠিক আছে, অবাধ বাণিজ্য, কিন্তু একদম যে অবাধ বাণিজ্য অর্থাৎ কোনো শুল্ক বসানো হবে না, ট্যাক্স বসানো হবে না, সেটা বর্তমানে দেখা যায় না। একদম পিওর যে একদম মুক্ত বাজার অর্থনীতি সেটা বর্তমানে দেখা দেয় না। অর্থাৎ কোনো দেশ রেস্ট্রিকশন লাগিয়ে রাখে, অর্থাৎ ট্যারিফ বা বলতে পারো ট্যাক্স বসায়,
তাই না? যে অন্য দেশ থেকে আমাদের দেশে যদি কোনো পণ্য আসে, কোনো যদি দ্রব্যাদি বিক্রি করতে চায় অন্য দেশ, তাহলে আমাদের দেশে যদি সেটা বিক্রি করতে চায় ট্যাক্স দিতে লাগবে, ঠিক আছে? কিন্তু বিশ্বের মধ্যে কি হচ্ছে বর্তমানে, যত দিন যাবে তত কি হচ্ছে যে এই বিশ্বায়নের ফলে মুক্ত বাজার অর্থনীতি দেখা যাচ্ছে, অর্থাৎ এক দেশের জিনিস অন্য দেশে যাচ্ছে, অন্য দেশের জিনিস আমাদের দেশে আসছে, এভাবে এক দেশের জিনিস পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে, তাই না? তাহলে এক দেশ অপর দেশের উপর নির্ভর হয়ে পড়ছে। তাহলে এই যে এটাই হচ্ছে বিশ্বায়নের একটা বৈশিষ্ট্য, মুক্ত বাজার অর্থনীতি। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে পারস্পরিক নির্ভরতা। তাহলে বিশ্বায়নে কি হয়, বিশ্বায়নের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে পারস্পরিক নির্ভরতা। যে বিশ্বায়নে কি বলা হয়, বিশ্বায়ন অর্থাৎ পৃথিবী একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে, সবাই ইন্টার কানেক্টেড, মানুষজন বলো, দ্রব্যাদি বলো, সংস্কৃতি বলো, সব ইন্টার কানেক্টেড, তারা ঘনিষ্ঠভাবে সংযুক্ত। তাহলে আমাদের দেশ থেকে কোনো দেশ যদি ধরো বস্ত্র পারচেস করলো, ঠিক আছে, পোশাক কিনছে, ঠিক আছে, অন্য দেশ থেকে আমরা ক্রুড অয়েল, যেমন রাশিয়া থেকে আমরা ক্রুড অয়েল খনিজ তেল কিনছি, তাহলে এরকম যে এক দেশ অপর দেশের উপর নির্ভর হয়ে পড়ছে না। আমাদের দেশের, ঠিক আছে, ভারতের কাছে যেই জিনিসটা নেই সেটা অন্য দেশ থেকে আমরা আনি, আর অন্য দেশের যেই জিনিসটা নেই সেটা ভারত থেকে কিনে নিচ্ছে। তাহলে এইভাবে একে অপরের উপর ডিপেন্ড হয়ে পড়ছে, নির্ভর হয়ে পড়ছে। এটা কিসের জন্য সম্ভব হচ্ছে? এই বিশ্বায়নের ফলে। আর যদি বিশ্বায়ন না থাকতো, অর্থাৎ পৃথিবীর মধ্যে অন্য একই কোনো দেশের সঙ্গে কোনো দেশের সম্পর্ক অতটা না থাকতো, ঘনিষ্ঠ সম্পর্ক না থাকতো, খালি একটা দেশ থাকতো, তার মধ্যেই ব্যবসা বাণিজ্য চলতো, দেশের বাইরে ব্যবসা বাণিজ্য চলতোই না, তাহলে কি হতো? তাহলে কিন্তু তখন বিশ্বায়ন দেখা যেত না, তাই না? কিন্তু বর্তমানে বিশ্বায়ন দেখা যায়, অর্থাৎ একটা দেশের পণ্য অন্য দেশে যাবে, আর সেই দেশের পণ্য আমাদের দেশে আসবে, যার যেটা প্রয়োজন সে সেটা নিচ্ছে, তাই তো? যেই দেশের যেটা প্রয়োজন সেই দেশ অন্য দেশের থেকে সেটা নিচ্ছে। তাহলে এটা বলা যায় যে এক দেশ অপর দেশের উপর নির্ভর হয়ে পড়ছে এর দ্বারা। তাহলে এটাই বলা হচ্ছে পারস্পরিক নির্ভরতা দেখা যায়, এটা হচ্ছে বিশ্বায়নের আরেকটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচল। তাহলে বিশ্বায়নের ফলে কি হয়েছে যে পুঁজি এবং প্রযুক্তির অবাধ চলাচল ঘটছে। পুঁজি, যে শিল্পপতিরা আছে তারা এক দেশ থেকে অন্য দেশে অনেক পুঁজি বিনিয়োগ করে, যেমন আমাদের দেশে এফডিআই, তোমরা জানো এফডিআই অর্থাৎ এফডিআই, এটাকে বলা হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে? বিদেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এখন আসছে, ঠিক আছে? এক দেশ অন্য এক দেশের যে পুঁজিপতিরা থাকে তারা অন্য দেশে কি করে, যে বিনিয়োগ করে, ঠিক আছে, শেয়ার মার্কেটে টাকা লাগায়। তাহলে এইভাবে এক দেশ অন্য দেশে কি করে, যে এই এফডিআই করে। এবং প্রযুক্তির অবাধ চলাচল চলছে, এক দেশের কাছে উন্নত প্রযুক্তি আছে, টেকনোলজি আছে, তাহলে সেই যে উন্নত দেশ সেটা অন্য উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশকে সেটা দিচ্ছে। তাহলে এর ফলে প্রযুক্তি, টেকনোলজি প্লাস পুঁজির অবাধ চলাচল ঘটছে এক দেশ থেকে অন্য দেশে, অন্য দেশ থেকে এই দেশে, ঠিক আছে? তাহলে সব কিছু বিশ্বায়নের মধ্যে এটাই বৈশিষ্ট্য, যে বিশ্বায়নের মধ্যে কি ঘটছে, যে মুক্তবাজার অর্থনীতি, অবাধ ব্যবসা চলছে। শুধুমাত্র এটা না যে আমি ভারতের লোক, ভারতেই শুধু ব্যবসা করব, না। বিশ্বায়নের ফলে কি হয়েছে, যখন ভারত থেকে আমরা আমেরিকাতেও জিনিস বিক্রি করতে পারি, আমরা চায়নাতেও জিনিস বিক্রি করতে পারি, পৃথিবীর যে কোনো দেশে আমরা কি করতে পারি, যে জিনিস বিক্রি করতে পারি। এখন একটা সুযোগ তৈরি হয়েছে বিশ্বায়নের, এটা একটা ভালো দিক বলা যায়, যে বিশ্বায়ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা করে দিয়েছে, তাই না? তারপরে পারস্পরিক নির্ভরতা, ইন্টারডিপেন্ডেন্স হয়ে গেছে একটা দেশ অপর দেশের উপরে, ঠিক আছে? আর পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচল, এটা বললাম। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বায়নের যে রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিবর্তন। দেখো এখানে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বের মানে কি এটা তোমাদের জানতে হবে। সার্বভৌমত্ব অর্থাৎ সোভারেনিটি, ইংরেজিতে বললে সোভারেনিটি। তাহলে এই সার্বভৌমত্ব হচ্ছে একটা রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র না সেটা কিভাবে বোঝা যাবে, যে সেই দেশ, একটা রাষ্ট্র যদি অন্য দেশ, ঠিক আছে, অন্য দেশের দ্বারা নিয়ন্ত্রিত না হয়, ঠিক আছে, একটা দেশ অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে যখন মুক্ত থাকবে, ঠিক আছে, নিজে স্বাধীনভাবে তার ক্ষমতাকে কাজে লাগাতে পারবে, তখন সেটা হচ্ছে, সেই দেশটি হচ্ছে সার্বভৌম রাষ্ট্র, ঠিক আছে, তার কাছে সার্বভৌমত্ব ক্ষমতা আছে। যেমন ভারত আর কি 1947 সালের আগে যখন ব্রিটিশের আন্ডারে ছিল, ব্রিটিশ কন্ট্রোল করতো ভারতকে, তখন কিন্তু ভারত একটা সার্বভৌম রাষ্ট্র ছিল না। কিন্তু 1947 সালের পরে ভারত স্বাধীন হয়ে যায়, তারপরে ভারতের কাছে এই ক্ষমতাটা আসে, সেটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি যে স্বাধীন দেশ তার কাছে কি থাকে, যে সার্বভৌম ক্ষমতা থাকে, অর্থাৎ তার যে একদম সার্বিক ক্ষমতা যেটা,
সে বাহ্যিক অন্য দেশের দ্বারা নিয়ন্ত্রিত না। ঠিক আছে, তাহলে এই রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, ঠিক আছে, এটা পরিবর্তন ঘটছে এই বিশ্বায়নের ফলে। কি হবে? বিশ্বায়নের জন্য, এটা বিশ্বায়নের আরেকটা বৈশিষ্ট্য যে বিশ্বায়নের ফলে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, রাষ্ট্রের যে তার যে সার্বিক ক্ষমতা, সে নিজে যা নীতি গ্রহণ করবে সেটাই সে মানতে পারবে, এটা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রের যে সার্বভৌমত্ব সেটা হ্রাস পাচ্ছে। রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, অর্থাৎ একটা রাষ্ট্র যা ইচ্ছা তাই করতে পারবে, নিজে যা নীতি প্রণয়ন করবে অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সেটাই যাতে প্রণয়ন করতে পারবে, এটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না, এটা হ্রাস পাচ্ছে। কি হবে? যে বিশ্বের মধ্যে এখন অনেক আন্তর্জাতিক সংস্থা আছে, যেমন IMF, ঠিক আছে, তারপরে WTO, ঠিক আছে, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে এই যে সংস্থাগুলির নাম বললাম, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, তারপরে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, আর ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক। এই যে সংস্থাগুলি আছে, এগুলি কি করে? যে রাষ্ট্রের সার্বভৌমত্বকে হ্রাস করছে। কিভাবে? যে IMF কি করে? যে IMF কোনো একটা দেশ যদি আর কি আর্থিক দিক থেকে অনেক দুর্বল হয়ে যায়, ঠিক আছে, সেই একটা দেশ যদি আর্থিক দিক থেকে একদম কমজোর হয়ে যায়, তখন সেই যে দেশটি IMF এর কাছ থেকে লোন নিতে পারে। IMF সেই দেশটিকে সাহায্য করে আর্থিক দিক থেকে। কিন্তু IMF এর কাছ থেকে, ঠিক আছে, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই সংস্থার কাছ থেকে সেই দেশই লোন নিবে যেই দেশের অর্থনৈতিক অবস্থা একদম খারাপ, ক্রাইসিস দেখা দিচ্ছে সেই দেশে, তখন নেয় কোনো একটা দেশ। ঠিক আছে, তাহলে পাকিস্তানের অবস্থা যেমন, ঠিক আছে, তাহলে এই IMF যদি কোনো লোন দেয় কোনো দেশকে, তাহলে IMF আর কি একটা শর্ত দিয়ে দেয়, ঠিক আছে, শর্ত রাখে যে যদি তুমি লোন নিতে চাও তাহলে এই শর্তগুলি পালন করো। কি কি শর্ত হতে পারে? এখন IMF বলে দেবে যে জনগণের কাছ থেকে যেই পণ্যটা সেই দেশে বিক্রি হচ্ছিল একটা নির্দিষ্ট মূল্যে, তার থেকে এখন একটু ট্যাক্স বাড়াতে হবে, যাতে ট্যাক্সটা কোথায় যায়? ট্যাক্সটা সরকারের কাছে যায়। তাহলে সরকার যাতে টাকাটা পায় আর সেই টাকা যাতে আবার শোধ করে দিতে পারে, তার জন্য কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয়। কিন্তু সেই দেশের জনগণের পক্ষে তো সেটা ঠিক না, তাই না? কিন্তু IMF আর কি সেই দেশের অর্থনৈতিক নীতি গ্রহণে কিন্তু অনেক আর কি শর্ত আরোপ করে দেয়। তারপর WTO আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে বিশ্বের মধ্যে যে বাণিজ্য চলে না, একটা দেশের সঙ্গে অন্য দেশের যে বাণিজ্য চলে, সেই বাণিজ্য যাতে অবৈধ উপায়ে যাতে বাণিজ্য না করে, ঠিক আছে, অবৈধ উপায়ে কোনো দেশ যাতে বাণিজ্য না করে, ঠিক আছে, সেটা WTO দেখে যাতে ভালোভাবে বিশ্বে বাণিজ্য চলে। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক আছে, এটাও লোন দেয়। বোঝা গেল? তাহলে এই যে সংস্থাগুলি, এই সংস্থাগুলি অন্য দেশকে, অন্য দেশের অর্থনৈতিক নীতি, অন্য দেশের রাজনৈতিক নীতি যে গ্রহণ করবে একটা দেশ, তাতে কিন্তু এর নিয়ন্ত্রণ আসছে আস্তে আস্তে। তাহলে এর জন্য কি হচ্ছে? যে রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিবর্তন ঘটছে, অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হ্রাস পাচ্ছে। নেক্সট হচ্ছে যে বহুজাতিক সংস্থার আধিপত্য প্রতিষ্ঠা। তাহলে বিশ্বায়নের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিশ্বায়নের ফলে কি হয়? যে বহুজাতিক যে সংস্থা আছে, এখন বলবে যে এই বহুজাতিক সংস্থা কি? বহুজাতিক সংস্থা অর্থাৎ বহু বলতে বোঝাই যাচ্ছে একের বেশি, একের বেশি, একাধিক। আর জাতি, বহুজাতিক অর্থাৎ এখানে ন্যাশন অর্থাৎ রাষ্ট্রের কথা বলা হচ্ছে। পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে, তাহলে পৃথিবীর মধ্যে অনেক দেশ থাকার জন্য, ধরো এটা একটা দেশ, ধরো ভারত, তাহলে ভারতে কোনো একটা দ্রব্যাদি উৎপাদন হচ্ছে, কোনো একটা কোম্পানি আছে, বা ধরো আমেরিকা, ঠিক আছে, আমেরিকায় কোনো একটা দ্রব্যাদি উৎপাদন হচ্ছে বা একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে ধরো অ্যাপেল কোম্পানি, ঠিক আছে, অ্যাপেল কোম্পানি আছে একটা। তাহলে সেই অ্যাপেল কোম্পানি, অ্যাপেলের যে ফোন আছে সেটা ইন্ডিয়াতেও ম্যানুফ্যাকচার করছে, চায়নাতেও করছে। তাহলে এমন শুধুমাত্র যে একটা কোম্পানি সেই দেশের মধ্যেই থাকবে সেটা কিন্তু নয়, তার যে উৎপাদন সেটা পৃথিবীর অন্যান্য দেশেও হচ্ছে। তাহলে সেই যে সংস্থাগুলি সেটাই হচ্ছে বহুজাতিক সংস্থা। অর্থাৎ একটা সংস্থা, একটা কোম্পানি, তার যে ব্রাঞ্চ সেটা অন্যান্য দেশেও আছে, অন্যান্য দেশেও সেই দ্রব্যাদি উৎপাদিত হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে। তাহলে এই যে বহুজাতিক সংস্থা, মাল্টি ন্যাশনাল যে কর্পোরেশনগুলি আছে, তার যে আধিপত্য সেটা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। সেগুলি একটা জাতির, একটা দেশের অর্থনৈতিক যে নীতি গ্রহণ করবে সেখানে কিন্তু প্রভাব ফেলছে এই বহুজাতিক সংস্থাগুলি।
নেক্সট হচ্ছে যে তথ্য প্রযুক্তির বিকাশ। তাহলে এই বিশ্বায়নের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তথ্য প্রযুক্তির, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। তাহলে বর্তমানে ইন্টারনেট, টিভি, ঠিক আছে, টেলিভিশন যেটা, তাহলে এর মাধ্যমে কিন্তু বিশ্বের এক প্রান্তের খবর আমরা অন্য প্রান্তে সহজেই পাঠাতে পারি বা দেখতে পারি, তাই না? যে তোমার ফোনে এখন যে ক্লাসটি দেখছো এটা ইউটিউবে দেখছো, তোমরা অনেকে ফেসবুক ইউজ করো, ইনস্টাগ্রাম ইউজ করো, তাহলে এগুলি আমরা অ্যাপগুলি যে ইউজ করছি এগুলি কিন্তু বিদেশি, আমেরিকার প্ল্যাটফর্ম এগুলি। ইউটিউব একটা আমেরিকার, ফেসবুকও বলতে পারো আমেরিকার, ঠিক আছে? তাহলে এই যে প্ল্যাটফর্মগুলি আমরা ব্যবহার করছি সেটা বিদেশি। আর ইন্টারনেটের মাধ্যমে কি হচ্ছে যে এখন তুমি ইন্টারনেটের মাধ্যমে তুমি আমেরিকার কোনো টিচারেরও ভিডিও দেখতে পারবে, তাই না? ধরো আমেরিকার কোনো শিক্ষক ভালো পড়ায়, কোনো ইংলিশ লেকচার দিচ্ছে, সেটা তুমি সার্চ করলে পেয়ে যাবে, সেটা দেখতে পাচ্ছ। মোট কথা এই যে তথ্য প্রযুক্তি তার কিন্তু ব্যাপক বিকাশ ঘটেছে আজকের দিনে, তাই না? সেটা কিসের দ্বারা সম্ভব হয়েছে? এই বিশ্বায়নের ফলে। অর্থাৎ সম্পূর্ণ পৃথিবী কানেক্টেড আছে ঘনিষ্ঠভাবে, একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ। তাহলে এটাই সংজ্ঞাতে বলেছিলাম যে বিশ্বায়ন হলো এমন একটা প্রক্রিয়া, এটা একটা প্রসেস, ঠিক আছে, যার মাধ্যমে কি হয় যে পৃথিবীর দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক বলো, সাংস্কৃতিক বলো, সামাজিক বলো, এই ক্ষেত্রে একে অপরের সঙ্গে ক্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ছে একদম। বোঝা গেল? তাহলে এটা ছিল গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তোমাদের এই অধ্যায়, এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 6 মার্কসের কোশ্চেন একটি লিখতে হবে, ঠিক আছে? দেওয়া থাকবে দুটি, এই অধ্যায় থেকে দুটি 6 মার্কসের কোশ্চেন দেবে অথবা দিয়ে দিবে, যে কোনো একটি লিখতে হবে। তাহলে এই অধ্যায় থেকে 6 মার্কসে তোমরা কি পড়বে দেখো, যে এই যে বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা কিন্তু 6 মার্কসের আসতে পারে। বা এভাবে আসতে পারে যে বিশ্বায়নের সংজ্ঞা দাও এবং বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এভাবে 2+4ও আসতে পারে, ঠিক আছে? 2 মার্কসের দিয়ে দিবে যে বিশ্বায়ন কাকে বলা হয় বা বিশ্বায়নের সংজ্ঞা দাও, এবং 4 মার্কসের আসবে যে বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে যদি এভাবে আসে 2+4 6, তাহলে কিন্তু তোমরা প্রথমে একটা সংজ্ঞা দিবে, তারপরে এখান থেকে 4টা তোমরা বৈশিষ্ট্য লিখবে, ঠিক আছে? 4টা বৈশিষ্ট্য লিখবে, তারপরে উপসংহার দিয়ে দিবে, হয়ে যাবে। আর যদি শুধু প্রশ্ন আসে যে বিশ্বায়নের বৈশিষ্ট্য আলোচনা করো শুধুমাত্র 6 মার্কস, তাহলে তোমরা ভূমিকা দিয়ে প্লাস এই 6টি পয়েন্ট লিখে তারপরে একটা উপসংহার লিখে দেবে, হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার আলোচনা করব বিশ্বায়নের প্রকৃতি, ঠিক আছে, নেচার অফ গ্লোবালাইজেশন। এখন দেখো যে এই বিশ্বায়নের প্রকৃতি অর্থাৎ নেচার অফ গ্লোবালাইজেশন, তাহলে এখানে আমি 4টি দিক থেকে আলোচনা করেছি, অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, সাংস্কৃতিক দিক এবং পরিবেশগত দিক। ফার্স্ট দেখো যে অর্থনৈতিক দিক, তাহলে বিশ্বায়নের প্রকৃতি অর্থাৎ নেচারটা কীরকম, যে এখানে অর্থনৈতিক দিক থেকে যদি বলা যায় বা অর্থনৈতিক ক্ষেত্রে যদি বলা যায় যে এখন বিশ্বের মধ্যে কি সৃষ্টি হয়েছে, যে মুক্ত বাজার অর্থনীতি, তাই না? বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রব্যাদি সহজেই পৌঁছে যায়, তাই না? আর যে বহুজাতিক যে সংস্থাগুলি আছে, সেই বহুজাতিক সংস্থাগুলি কি একটা জায়গায় সীমিত? তারা নিজের যে কারখানা, ঠিক আছে, বিভিন্ন দেশের মধ্যে তারা উৎপাদন করছে নিজেদের দ্রব্যাদি, তাই তো? তাহলে এখন সম্পূর্ণ বিশ্ব একটা একক বাজার, ঠিক আছে, এক বিশ্ব বাজারে পরিণত হয়েছে, বিশ্ব বাজার, ঠিক আছে? এমন না যে ইন্ডিয়ার মার্কেট আলাদা, আমেরিকার মার্কেট আলাদা, এমন আর কি ধরা হয় না বিশ্বায়নে। বিশ্বায়নে বলা হয় যে না, সম্পূর্ণ বিশ্ব একটা মার্কেট, এখন তোমার যেখানে ইচ্ছে তোমরা জিনিস বিক্রি করতে পারো, তাই না? তুমি ভারতে কোনো প্রোডাক্ট তৈরি করলে সেই প্রোডাক্টটা যদি অন্য দেশে বিক্রি করতে পারো, সেটা বিক্রি করতে পারবে। অর্থাৎ এখন বিশ্বায়নের এটাই সুবিধা যে সমস্ত পৃথিবীর দেশ কানেক্টেড, সংযুক্ত, একদম ঘনিষ্ঠ, মুক্তবাজার অর্থনীতি দেখা যাচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে, অন্য দেশ থেকে এই দেশে, ঠিক আছে, সংযুক্ত পণ্যের গমনাগমন চলছে এক দেশ থেকে অন্য দেশে। তাহলে এই যে অর্থনৈতিক দিকটা, এটা বলা যায়, ঠিক আছে? তারপরে দেখো যে রাজনৈতিক দিক, রাজনৈতিক ক্ষেত্রে কি বলা যায় যে একটা রাষ্ট্র এখন বর্তমানে কিন্তু তার যে সার্বভৌমক্ষমতা, যেটা একটু আগে আলোচনা করলাম বৈশিষ্ট্যের মধ্যে, এটাই বলা হচ্ছে এখানে, যে রাজনৈতিক দিকটা হচ্ছে
যে একটা রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা বা একটা রাষ্ট্র যে তার যে সে যে অর্থনৈতিক কোনো নীতি প্রণয়ন করবে সেটা কিন্তু তার হাতে অতটা ক্ষমতা থাকছে না। কারণ পৃথিবীর মধ্যে যে বিশ্বের মধ্যে যে আন্তর্জাতিক সংগঠন সংস্থাগুলি আছে, যেমন IMF বললাম, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক, এই যে সংস্থাগুলি কি করছে যে কোনো একটা দেশ তার অর্থনৈতিক যে নীতি সেই নীতি প্রণয়নে আর কি বলতে পারো যে প্রভাব ফেলছে সেই সংস্থাগুলি। ঠিক আছে, স্বাধীনভাবে কোনো একটা দেশ অর্থনৈতিক নীতি প্রণয়ন করতে পারছে না। তাহলে এই যে কোনো একটা রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতাটা হ্রাস পাচ্ছে এটাই বলা হচ্ছে, এটাই হচ্ছে রাজনৈতিক দিক বলা যায়। নেক্সট হচ্ছে যে সাংস্কৃতিক দিক। সাংস্কৃতিক দিকটা একদম সহজ। সংস্কৃতি কাকে বলা হয়? কি ভাষা, তারপরে সাহিত্য, খাদ্যাভ্যাস, ঠিক আছে, পোশাক আর কি বলো, মিউজিক বলো, গান বলো, সঙ্গীত, এগুলি সমস্ত কিছুকেই বলা হয় হচ্ছে সংস্কৃতি। তাহলে সাংস্কৃতিক দিক থেকে এখন কিন্তু বিশ্ব একদম একটা মিশ্র সংস্কৃতিতে পরিণত হয়েছে। ঠিক আছে, মিশ্র সংস্কৃতি, মিক্সড কালচার। ঠিক আছে, মিশ্র সংস্কৃতিতে পরিণত হয়েছে বিশ্ব বর্তমানে। অর্থাৎ ভারতের যে সংস্কৃতি, অর্থাৎ ভারতীয় যে সংস্কৃতি, অর্থাৎ ভারতীয়রা যে পোশাক পরে সেটা কিন্তু বর্তমানে কি হচ্ছে যে এখন বর্তমানে কিন্তু ভারতীয়রা কি শুধুমাত্র ভারতীয় পোশাকই পরে না, ওয়েস্টার্ন ড্রেসও পরে। ভারতীয়রা কি শুধুমাত্র যে বলতে পারো যে ভারতীয় খাবারই খায় না, বিদেশের অনেক খাবার খায়, পিৎজা, ইটালিয়ান ফুড, নুডলস, চাইনিজ ফুড, তাই তো? তাহলে এমন অনেক খাবার আছে যেটা বিদেশের কিন্তু ভারতে জনপ্রিয় হয়েছে, এমন ভারতের অনেক খাবার আছে যেটা বিদেশে জনপ্রিয় হয়েছে। তাহলে এই যে সংস্কৃতির বিনিময় হচ্ছে, তাছাড়া যে পোশাক আমরা পরি সেটা তো বললাম যে পোশাকে ওয়েস্টার্ন ড্রেস আমরা পরি। ঠিক আছে, তাহলে এর কথা বলা হচ্ছে। তারপরে মিউজিক, গান, আমরা ওয়েস্টার্ন মিউজিক শুনি, কোনো ইংরেজি গান, তাই না, আমেরিকায় যেগুলি ফেমাস, জাস্টিন বিবারের গান, ঠিক আছে, সেগুলি আমরা শুনি। তাহলে এমন ভারতীয় অনেক সঙ্গীতকার যা আছে তাদের গান বিদেশে শোনা হয়। তাহলে এই যে সঙ্গীত বলো, পোশাক বলো, খাবার বলো, ঠিক আছে, এই সবের যে আদান প্রদান ঘটছে, সংস্কৃতির যে আদান প্রদান ঘটছে বিশ্বের মধ্যে, অর্থাৎ মিশে যাচ্ছে সব কিছু, বিশ্বের সংস্কৃতি মিশে যাচ্ছে। নিজের যে সংস্কৃতিটা সেটা মানুষ ধরে রাখতে পারছে না। কেন, কিভাবে পারবে? কারণ মানুষের কাছে এখন ইন্টারনেট আছে, মোবাইল ফোন আছে, সবাই দেখছে মোবাইল ফোনে যে না আমেরিকান এই ড্রেসটা খুব ভালো, সে কিনে নিচ্ছে। সে আর কিনছে কীভাবে? ওয়েস্টার্ন ড্রেস আমরা কিনছি কীভাবে? এই বিশ্বায়নের ফলেই। কারণ সেই ওয়েস্টার্ন ড্রেসটা ভারতেও বিক্রি হচ্ছে, তাই না? তাহলে এটাই বললাম, এই যে অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি, এক দেশ থেকে অন্য দেশে অবাধ বাণিজ্য চলছে, এক দেশের পণ্য অন্য দেশে যাচ্ছে, তাহলে একদম মিক্সড হয়ে যাচ্ছে সব কিছু, সংস্কৃতি বলো, তাই না? তারপরে অনেক মুভি আছে, ঠিক আছে, চলচ্চিত্র, সিনেমা যেগুলি আমরা দেখি, আমেরিকান সিনেমা আমরা দেখি, আমাদের সিনেমা আমেরিকায় দেখে, আমাদের সিনেমা চীনেও দেখা হয়। ঠিক আছে, আমেরিকার সিনেমা যেমন বলতে পারো হ্যারি পটার আছে ভারতের জনপ্রিয়, অ্যাভেঞ্জার্স, এগুলি সব কিন্তু জনপ্রিয় ভারতে। তোমরা স্পাইডারম্যান, ঠিক আছে, এগুলি সব কিন্তু জনপ্রিয় ভারতে, কিন্তু এগুলি হলিউডের মুভি, তাই তো? তাহলে এই যে সংস্কৃতির আদান প্রদান ঘটছে, তাহলে পৃথিবীতে বর্তমানে কি দেখা যাচ্ছে? একটা মিক্সড কালচার অর্থাৎ মিশ্র সংস্কৃতির সৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে সাংস্কৃতিক দিক। পরে দেখো যে পরিবেশগত দিক। বিশ্বায়নের আরেকটা দিক হচ্ছে যে পরিবেশগত দিক। বিশ্বায়নের প্রভাব কিন্তু পরিবেশের উপরে খুব খারাপ পড়ছে, কারণ যে শিল্পায়ন ঘটছে, ঠিক আছে, শিল্পায়ন, নগরায়ন ঘটছে বিশ্বের মধ্যে, তার ফলে কিন্তু কি হচ্ছে যে পরিবেশের ওপর খুব খারাপ প্রভাব পড়ছে, বন কাটা হচ্ছে, ঠিক আছে। আর তাছাড়া কিন্তু যে বিশ্বায়নের ফলে এটা একটা সুবিধা হয়েছে, এটা একটা মোট কথা যে বিশ্বের মধ্যে দেশগুলির মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে যে না পরিবেশকে রক্ষা করা উচিত। তার জন্য অনেক সম্মেলন হয়েছে, যেমন থার্ড সেমিস্টারে পড়িয়েছিলাম স্টকহোম সম্মেলন, ঠিক আছে, তারপরে প্যারিসে সম্মেলন হয়েছিল, ঠিক আছে, তারপরে বসুন্ধরা সম্মেলন। তাহলে এই যে সম্মেলনগুলি হয়েছিল পরিবেশকে রক্ষা করার জন্য, সেটা কিভাবে সম্ভব হলো? কারণ একটা দেশ অন্য দেশের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রেও তারা একে অপরকে সহযোগিতা করে, ঠিক আছে। তাহলে এটা পরিবেশের উপর কিন্তু
চ্যালেঞ্জও আছে এই বিশ্বায়নের, আবার বলতে পারো যে এই বিশ্বায়নের ফলে একটা দেশ আর কি সমস্ত দেশ সচেতন হচ্ছে। তাহলে এই ছিল বিশ্বায়নের প্রকৃতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে যে 12-এর স্টুডেন্টরা ছিল, পুরোনো সিলেবাস, তোমাদের তো এবার সেমিস্টার সিস্টেমে শুরু হয়েছে, তার আগে কিন্তু সেমিস্টার সিস্টেম ছিল না। তাহলে আগে কিন্তু আগের 12-এর সিলেবাসেও রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু এই বিশ্বায়ন এই টপিকটা ছিল। আর তখন কিন্তু এই যে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এটা কিন্তু এসেছে, ঠিক আছে। তখন 8 মার্কসের থাকতো, ঠিক আছে। আগে কিন্তু বড় কোশ্চেন 8 মার্কসের থাকতো, এখন তোমাদের 8 মার্কসের নেই, তোমাদের 6 মার্কসের আসে, ঠিক আছে। তাহলে 8 মার্কসের কিন্তু এটা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এটা কিন্তু কয়েকবার পরীক্ষায় এসেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রিভিয়াস, ঠিক আছে। তো তোমাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ যেটা পরীক্ষায় বারবার আসছে, রিপিট হচ্ছে, সেটা তোমাদের সময়ও আসতে পারে, যেহেতু তোমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে বিশ্বায়ন, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে বিশ্বায়নের সংজ্ঞা, বিশ্বায়নের বৈশিষ্ট্য প্লাস বিশ্বায়নের প্রকৃতি, তাহলে এটা তোমরা শিখে রাখবে, ঠিক আছে। আমি এই নোটটা কিন্তু পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আর যারা যারা এখনও যুক্ত হওনি, স্ক্রিনের মধ্যে দেখো একটা নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, মাত্র 249, ঠিক আছে। 249 টাকায় আমি কিন্তু সম্পূর্ণ 4th সেমিস্টার পড়াচ্ছি, ঠিক আছে। মান্থলিও নিচ্ছি না, ঠিক আছে। একবার শুধু পেমেন্ট করবে 249, আর একদম সম্পূর্ণ 4th সেমিস্টারের নোটস, আর ইউটিউবে তো ফ্রি ক্লাস আসছেই, তাছাড়াও তোমাদের আমি ডাউট ক্লাস নিচ্ছি গুগল মিটে, ক্লাস টেস্ট নেব, তারপরে ফুল মক টেস্টও নেব, ঠিক আছে। তাহলে এই সুবিধা পাবে শুধুমাত্র 249 টাকায়, ঠিক আছে। একবার পেমেন্ট করলে 4th সেমিস্টার পুরো পড়তে পারবে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।